রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের ক্লাসের উপস্থিত সম্মানিত সকলকে আমাদের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের আবুল হাসান ভাইকে। আবুল হাসান ভাই কি শুনতে পাচ্ছেন? ভাই আমি 75টা রোগী দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের আবুল হাসান তো ব্যস্ত আছেন। আমাদের আব্দুল জলিল ভাই কি পারবেন? আব্দুল জলিল ভাইকে অনুরোধ করবো কোরআন তেলাওয়াত করার জন্য। ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের ন্যাশনাল ডক্টরস ফোরামের কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখন তেলাওয়াত শুরু করছি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজির কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আসqani ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله المولانا العظيم। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের স্পিকারকে অনুরোধ করব তার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখার জন্য। ডাক্তার মহিউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ যারা আমরা উপস্থিত হয়েছি এখানে। সবাই সিনিয়র আছি, আমি অনেক ছোট, তারপরেও বড় বিষয় নিয়ে আলোচনা করব। দেখা যাক কতটুকু করতে পারি। কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই বলবেন, জানাবেন। আমার সাউন্ড কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে স্ট্র্যাটেজি অফ প্রেসক্রিপশন। স্ট্র্যাটেজি আমরা কখনো নাম শুনছি কিনা জানি না। এটার মূল পয়েন্টটা হচ্ছে কেস টেকিং। এখন এই কেস টেকিং এর নাম শুনলে একটু বিরক্ত লাগে, কারণ প্রত্যেকে এই কেস টেকিং নিয়ে আলোচনা করে, কিন্তু আসলে শুনতে শুনতে কেমন যেন একটা বোরিং লেগে গেছে। আমি কেস টেকিং এর নিয়ে আলোচনা করব, কিন্তু আমি একদম কেস টেকিং এর শেষ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জি, তো আমি কেস টেকিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, যেটা একদম কেস টেকিং এর শেষে করা হয়। হোমিওপ্যাথিকে আমরা অনেকেই বলি যে অন্ধের হস্তি দর্শন, মানে যে যেভাবে ইচ্ছা সেভাবে বলে, যার যেভাবে ধারণা সে সেভাবে এটাকে ব্যবহার করে। কিন্তু আদত বিষয়টা এমন নয়। হেনিম্যানের মতে দুইটি বিন্দুতে একটি সরল লেখা সম্ভব, যে এর বাইরে কিছু নয়। হোমিওপ্যাথিটাও ঠিক সেরকম একটি সায়েন্টিফিক বিষয়। জর্জ বিথুলকাস, আমি আজকে যার তথ্য নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন জর্জ বিথুলকাস।
এই জর্জ ভিতুলকাস সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আমার আলোচনাটা আপনাদের কাছে খুব বেশি গুরুত্ব পাবে না। এজন্য আমাদের ওনার সম্পর্কে তো অনেকের ধারণা আছে, আমি একটু বলি। জর্জ ভিতুলকাস তিনি একজন গ্রিক চিকিৎসা বিজ্ঞানী, মানে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী। বর্তমানে একজন লিজেন্ড, এখনো বেঁচে আছেন। বয়স হচ্ছে 92 থেকে 93 বছর। জর্জ ভিতুলকাস 1996 মানে 1996 সালে তিনি রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পুরস্কার পান। সেটা হচ্ছে নোবেল পুরস্কারের পরবর্তী যে মানে যার মান, সেটা হচ্ছে বিকল্প নোবেল পুরস্কার। তিনি এটা পেয়েছেন হোমিওপ্যাথির উপরে বিশেষ অবদানের কারণে। সেটা অবদানটা কি? মূলত হ্যানিম্যানের পরে হোমিওপ্যাথিকে ধারণ করে ক্যান্টের আমলে ব্রিটিশ বা আমেরিকাতে হোমিওপ্যাথির মোটামুটি ভালো জয়জয়কার ছিল। হ্যানিম্যান মারা যাওয়ার পরে হোমিওপ্যাথি অনেকটা নিবু প্রায় ছিল। তখন ক্যান্ট এসে এটাকে আবার তিনি উজ্জীবিত করেন। এই উজ্জীবিত করার পরে ক্যান্ট যখন মারা যায় তখন আবার এই হোমিওপ্যাথি অস্তমিত যাচ্ছিল প্রায়। এই ক্যান্টের পরে মূলত ভিতুলকাস এসে আবার পশ্চিমা বিশ্বে বা মধ্য প্রাচ্যে সারা পৃথিবীতে তিনি এই হোমিওপ্যাথির পুনর্জাগরণ শুরু করেন। সেটা কেমন জাগরণ? মূলত অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ বিভিন্নভাবে লবিং করে এই হোমিওপ্যাথিটাকে অবদমন করার চেষ্টা করে। কি করে? এটা বৈজ্ঞানিক কোনো চিকিৎসা না, বৈজ্ঞান ভিত্তিক কোনো চিকিৎসা না, এই একটা কথা বলে তারা মানুষদেরকে এখান থেকে দূরে রাখছে। কিন্তু ভিতুলকাস এই হোমিওপ্যাথিকটা যে বিজ্ঞান, এটাকে তিনি প্রমাণ করছেন বা প্রমাণ করে যাচ্ছেন। এই যে বিজ্ঞান ভিত্তিক বৈজ্ঞানিক ভাবে যে এটাকে ব্যবহার করা, এটাকে প্রমাণিত করা, এই কাজটা ভিতুলকাস করেছেন। কিভাবে করেছেন? তিনি বিভিন্ন তত্ত্ব জার্নালে তিনি প্রকাশ করেছেন, বিভিন্ন কেস প্রকাশ করেছেন, বিভিন্ন বই লিখেছেন। তিনি 1979 সালে তিনি সায়েন্স অফ হোমিওপ্যাথি বইটি তিনি লেখেন এবং লেভেল অফ হেলথ, এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বইগুলো যারা পড়ছেন, যারা পড়বেন, তাদের এটা যে কোনো শ্রেণী পেশার মানুষই হোক, হোমিওপ্যাথি যে একটা আলট্রা মডার্ন বিজ্ঞান, এটাকে অস্বীকার করার কারো কোনো সামর্থ্য নেই, কারো কোনো সাহস নেই। আর আমরা যারা হোমিওপ্যাথি করি আর বলি এটার কোনো তথ্য নেই, এটার কোনো বিজ্ঞান নয়, আসলে তাদেরও সেই ভুলটা ভাঙবে। ভিতুলকাস শুধুমাত্র রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পান না, তিনি বরং ইউক্রেন, রাশিয়া, বিভিন্ন জার্মান বিভিন্ন মেডিকেল কলেজে তিনি ইউনিভার্সিটি তিনি অনারারি প্রফেসর, এবং তিনি আরো অনেক বড় বড় সংস্থার তিনি মেম্বার। ওকে, আশা করি আজকের আলোচনায় আমি আর বৃদ্ধি করবো না। এই আলোচনায় আমি আমার মেইন আলোচনায় চলে যাচ্ছি। হ্যানিম্যানের আমলে বা অর্গাননে হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনটা মেইনলি করার কথা ছিল হচ্ছে সিমটমস টোটালিটি, মানে লক্ষণ যে কেস নেওয়ার পরে আমাদের এটাই একটা মেইন ধারণা ছিল, একটা রোগীর কেস টেকিং করার পরে যে মেডিসিনের লক্ষণ সর্বাধিক পাওয়া যাবে সেই মেডিসিনটাই আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করব। এটাই মূলত হ্যানিম্যানের কথাবার্তায় তার সূত্রগুলোতে ছিল। এরপরে তার কিছু সূত্র নাম্বার 78 থেকে 81 পর্যন্ত আরো বিভিন্ন সূত্রে মায়াজামের কথা আসছে। তিনি বলছেন যখন টোটালিটি অফ সিমটমস এর উপরে ওষুধ দিয়ে যখন কোনো ফলাফল না পাই, রোগটি আবার বারবার ফিরে আসে, তখন আমাদেরকে খেয়াল করতে হবে রোগীর কোনো মায়াসমেটিক অবস্টাকল আছে কিনা, সেগুলো আমরা দূর করতে হবে। যাই হোক, এটা হচ্ছে হ্যানিম্যানের কথা। এখন আমাদের কিন্তু জনমনে অনেক প্রশ্ন আসে, প্যাটেন্টের আবিষ্কার, মিক্স মেডিসিনের আবিষ্কারটা কিভাবে হলো? এই আবিষ্কারটা একটা কথার উপর দিয়ে হয়েছে, সেটা হচ্ছে কি, হ্যানিম্যানের জন্মকালীন বা তিনি যে কয়দিন বেঁচে ছিলেন, তিনি অর্গাননকে 6 বার তিনি এডিট করেন। তাই যোগের পরিবর্তনে হোমিওপ্যাথির তো কোনো পরিবর্তন হয়নি হ্যানিম্যান মৃত্যুর পরে, তাই পরিবর্তনটা হওয়া উচিত। তাই তারা মাদার ফাদার বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম
তারা নিয়ে আসছে। তো এগুলো আসলে কোনো ভিত্তি নেই। তো আসলে বাস্তবতা হচ্ছে হোমিওপ্যাথিক যে গত 200 বছরের যে আবিষ্কার বা হেনিম্যানের মৃত্যুর পরে যে সময়গুলো কিন্তু আরো জটিল থেকে জটিল হয়ে আসছে। স্বাস্থ্যের লেভেল পরিবর্তন হয়েছে, মানুষের রোগের পরিবর্তন হয়েছে, সেজন্য নতুন কিছু দরকার আসলে হয়। এখানে বিটুল কাসের তথ্যে তিনি এই প্রেসক্রিপশনটাকে 5টি শ্রেণীতে বিভক্ত করছেন, মানে 5টি পদ্ধতি, 5টি কৌশল। কেন করলেন তিনি? এটা করার উদ্দেশ্য হচ্ছে তিনি দেখলেন বর্তমানে মানুষের যেটা স্বাস্থ্যের অবস্থা খারাপ, যে কোনো পেশেন্টের মধ্যে, অধিকাংশ পেশেন্টের মধ্যে টোটালিটি পাওয়া যায় না। একটা মেডিসিনের যে টোটালিটি ওটা কিন্তু পাওয়া যায় না। তো এই জন্য তিনি প্রয়োজন বোধ করেন অন্য কোনো পদ্ধতি। সেখানে তিনি এরপরে আসে স্ট্র্যাটেজি। হোয়াট ইজ স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি মিনস প্ল্যান, মেথড অর অ্যাপ্রোচ। এক কথায় আমি কি বলবো, যারা আমি ওটার উদাহরণ দেব না, এটা একটা পদ্ধতি, এটা একটা কৌশল, এটা একটা প্রচেষ্টা, এটা বলতে পারি এতটুকুই। সেটা কিসের প্রচেষ্টা? যে আমার প্রেসক্রিপশন করার প্রচেষ্টা, সেটাই। এখন এই স্ট্র্যাটেজি কয়টি? আমাদের স্লাইড নিশ্চয় পরিষ্কার, যারা মোবাইল ব্যবহার করতেছি তাদের জন্য আমি একটু বড় করে দিলাম। প্রথম হচ্ছে টোটালিটি অফ সিমটমস। আমরা এই পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এসেন্স, এসেন্স কনস্টিটিউশনাল অথবা ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যকে আমরা এসেন্স বলি। তারপরে হচ্ছে কি নোটস, 3 নাম্বার। তারপরে হচ্ছে কজেশন, তারপরে হচ্ছে প্যাথোলজি অর এসেনশিয়াল। এর পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যে টোটালিটি মানে কি, এর উদাহরণ কি, এসেন্স মানে কি, উদাহরণ কি। প্রত্যেকটা বিষয় আমি আলাদা আলাদা করে উদাহরণ দিব। এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা দয়া করে কোশ্চেনগুলো লিখে রাখবেন, অথবা কেউ যদি তাৎক্ষণিক কোনো কিছু না বুঝছেন সেটা আমাদের যিনি সঞ্চালক আছে তাকে একটু জানিয়ে রাখবেন। ওকে, প্রথম পয়েন্ট হচ্ছে টোটালিটি অফ সিমটমস। আমরা এই সম্পর্কে ভালো অভিজ্ঞ, ভালো জ্ঞানী। এখানে বলা হচ্ছে কমপ্লিট পিকচার অফ ফিজিক্যাল, মেন্টাল এন্ড ইমোশনাল সিমটমস। অর্থাৎ আমরা যখন মেডিসিন পড়ি ভেটেরিনারি মেডিকাতে, আমরা কিন্তু দেখি একটা রোগীর ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য কি, একটা রোগীর জেনারেল বৈশিষ্ট্য কি, একটা রোগীর মাইন্ড সিমটমস কি, তাই না? রোগটা কখন বাড়ে, কখন কমে, রোগীটা কেমন, প্রত্যেকটা বিষয় কিন্তু থাকে। তো যখন কোন পেশেন্টের মধ্যে একটা মেডিসিনের প্রতিটি সেক্টর এখানে কি থাকে, উপস্থিত থাকে, তখনই এটাকে আমরা বলি দিস ইজ টোটালিটি। এক্সাম্পল কি? ধরুন এখানে বলা আছে মাইন্ড মাইল্ড, উইপিং টেন্ডেন্সি, কনসোলেশন এমএল, ড্রাই মাউথ বা থার্স্টলেস, ফ্যাট অ্যাভারশন, ইরেগুলার পিরিয়ড। এখানে কিন্তু আমার মেডিসিন নাম লেখাই আছে পালসেটিলা। এই যে এখানে পালসেটিলা মাইন্ড, যে পালসেটিলা মাইন্ড রুব্রিক্স বা মাইন্ড ক্যারেক্টার, স্পেশালি কনসোলেশন এমএল, এখানে খুব বেশি একটা মেডিসিন, অনেক মেডিসিন আছে কিন্তু পালসেটিলা অনেক গুরুত্বপূর্ণ। তারপর উইপিং টেন্ডেন্সি, এটা পালসেটিলার একটি ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। মাইন্ড মাইল্ড, এটাও পালসেটিলার একটি ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য বা তার মেন্টাল সিমটমস। এরপরে ড্রাই মাউথ, এটা কিন্তু পালসেটিলার একটি জেনারেল বৈশিষ্ট্য। ড্রাই মাউথ বা থার্স্টলেস, মুখ শুকনো কিন্তু তার পিপাসা নেই। আমরা জানি যে কোনো লক্ষণের ক্ষেত্রে, সেটা হোক ক্রনিক সেটা হোক অ্যাকিউট, পালসেটিলা অলওয়েজ থার্স্টলেস থাকে। তবে পালসেটিলা অন্য সব কিছু আছে, শুধুমাত্র সে থার্স্টি, একটু একটু পানি খায়, এটাও কিন্তু আছে, তবে থার্স্টলেস এটা বেশি।
আবার থার্স্টলেস না থাকলে যে দেওয়া যাবে না এমন কিন্তু না, আমি আরো পরবর্তীতে এগুলা উদাহরণ দিব। ফ্যাট অ্যাভারশন, এটা আলসারের একটি বড় লক্ষণ। যারা আমরা ভিজুয়াল ক্লাস ভিভা বা কিনোটস করি আমরা বুঝতে পারবো। ইরেগুলার পিরিয়ড, এখানে পালসিটিরা মোটামুটি মেন্টাল, ফিজিক্যাল, জেনারেল সবকিছু কভার করে। যদি কোনো পেশেন্টের মধ্যে এরকম লক্ষণ পেয়ে যায় তখন এই প্রেসক্রিপশনের নাম হবে বেসড অন টোটালিটি। তাহলে আমরা এই পেশেন্টকে টোটালিটি বেস করে মেডিসিন প্রয়োগ করছি বা করবো, এটাই আমরা বুঝতে পারি। কিন্তু দুর্ভাগ্য এরকম পাওয়া যায় না, পাওয়া যায় খুব কম। ওকে, তারপরে যদি আমরা টোটালিটি মিস করি, মানে আমরা এই পেশেন্টের মধ্যে টোটালিটি পেলাম না, তখন কি হবে? আমি আরেকটি মেডিসিনের এখানে উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মার্কসল নিয়ে উদাহরণ দিই একটু। ধরুন স্যালাইভেশন স্লিপ ডিউরিং, এটি মার্কসলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। তারপরে হচ্ছে টাং ফ্লাগি উইথ ইমপ্রিন্ট অফ টিথ, আমরা জানি যে তার জিহ্বাটা স্যাঁতসেঁতে থাকে, ফুলে থাকে এবং জিহ্বাতে দাঁতের চাপ থাকে। ব্রিথ অফেন্সিভ, এবং তার নিঃশ্বাসগুলো একটু দুর্গন্ধ থাকে। অ্যাগ্রেসিভ, এরা একটু রাগী হয়, বদমেজাজি হয়। ইম্পালস টু কিল, সে সহসায় মানুষকে হত্যা করতে, মারতে চায়। টু ডু ভায়োলেন্ট থিংস, এবং সে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে চায়, এরকম। অ্যান্ড ইন্ট্রোভার্ট, অর্থাৎ মার্কসল কিন্তু সিফিলিটিক মায়াজমের একটি গ্রুপের অন্তর্ভুক্ত, তাই তার মন মানসিকতা এরকম। অ্যাগ্রাভেশন নাইট, পারস্পিরেশন, আচ্ছা, অ্যাগ্রাভেশন নাইট এন্ড পারস্পিরেশন, হিট এন্ড কোল্ড, এর অর্থ হচ্ছে যে মার্কসলে রাত্রে বৃদ্ধি পায়, ঘামালে বৃদ্ধি পায়, এবং অধিক গরম, অধিক ঠান্ডায় মার্কসলের বৃদ্ধি পায়। তাহলে এখানে মার্কসলের কিন্তু মোরাইটিস আছে এখানে, তারপর মার্কসলের মেন্টালিস্ট এখানে আছে, মার্কসলের জেনারেল এখানে আছে। তাহলে এমন লক্ষণ পেলে আমরা ধরে নিব এটা মার্কসলের রোগী, এবং সেটা টোটালিটি বেস ট্রিটমেন্ট, টোটালিটি বেস প্রেসক্রিপশন। ওকে, এবার আসি স্লাইডে। স্লাইডে বলা হচ্ছে এখানে এসেন্স অর কনস্টিটিউশনাল। এসেন্স মানে হচ্ছে একটি রোগীর মেন্টাল স্টেট, মানসিক অবস্থা, তার চারিত্রিক অবস্থাকে বলা হয় এসেন্স। এই রোগীর মধ্যে আমরা টোটালিটি পেলাম না, কিন্তু কেস টেকিং করার পরে তার মধ্যে একটা এসেন্স পেলাম, কোন একটা মেডিসিন এসেন্স এখানে আছে। তখন আমরা এই এসেন্সটা বেশি গুরুত্ব পাবে। যদিও এই মেডিসিনের এই কেসের মধ্যে পজেশন আছে, বা এই কেসের মধ্যে কিনোস আছে, বা প্যাথোলজি আছে, তা থাকা সত্ত্বেও যদি কোনো কেসে কোনো মেডিসিনের এসেন্স থাকে, তখন এসেন্স প্রাধান্য পাবে। কখন প্রাধান্য পাবে? যখন টোটালিটি অ্যাবসেন্স থাকবে, তখন এসেন্স প্রাধান্য পাবে। এই হচ্ছে কথা। তাহলে এসেন্স জিনিসটা কেমন, একটা উদাহরণ দিই। এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। টল, একটা মানুষ দেখতে লম্বা, লিন, মানে একটু চিকন পাতলা। অ্যানসাস, অ্যানসাস সে সবসময় উদ্বিগ্ন থাকে, ভবিষ্যতে কোনো কিছু রোগ শোক নিয়ে ভয় পায়, বিপদ আপদ নিয়ে সে ভয় পায়। অ্যানসাস, এটা তার মেন্টাল স্টেট। সেনসিটিভ, ফিয়ার অফ থান্ডার, অর্থাৎ সে বজ্রপাতে ভয় পায়। এর সাথে আমরা যদি অ্যাড করি সিম্প্যাথেটিক, খুবই ইম্পর্টেন্ট ফসফরাসের জন্য। এই যে লক্ষণগুলো, এটা ফসফরাসের একটি মেন্টাল স্টেট। এখানে কিন্তু ফসফরাসের কোনো জেনারেল লক্ষণ নেই, মোর্টালিটিস নেই, কিন্তু ফসফরাসের এখানে একটি মেন্টাল স্টেট আছে। এই মেন্টাল স্টেটকে বলা হয় মূলত এসেন্স। ঠিক তেমনি মার্কসলের একটা এসেন্স আছে, সেটা হচ্ছে কি, মার্কসলের পেশেন্ট কি হয়,
ইন্ট্রোভার্ট উইথ ইন্ট্রোভার্ট অ্যাগ্রেসিভ, তারপরে ভায়োলেন্ট, হ্যাঁ, এইগুলো এটা হচ্ছে মার্কসওয়েলের একটি এই এসেন্স, মানে মেন্টাল স্টেট। এরকম লাইকোপোডিয়ামের এসেন্স কি? লাইকোপোডিয়ামের এসেন্স হচ্ছে যে এরা কি হয়, লেসিভিয়াস, মেন্টালি লেসিভিয়াস, মানে যেটাকে বলা হয় কি বলবো আমি, লুচ্ছা যেটা বলা হয় আর কি, খাঁটি বাংলা ভাষা, যাদের চরিত্র খারাপ তাদেরকে বলা হয় লেসিভিয়াস, বাট ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা কাউর্ডনেস, মানে তারা ভীতু, যারা বাহিরে ভীতু, ঘরে সাহসী এবং লেসিভিয়াস। এই যে জিনিসটা, এটা হচ্ছে লাইকোপোডিয়ামের একটি বিশেষ এসেন্স, তার মেন্টাল স্টেট। তাহলে এই অন্য মেডিসিনের লক্ষণ যদি, মানে এই লাইকোপোডিয়ামের ক্ষেত্রে আমরা এই লক্ষণগুলো পেলে এটাকে আমরা এসেন্স হিসেবে করতে পারি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তারপরে আমি নেক্সট স্লাইড যাচ্ছি। কিনোস, মজার ব্যাপার হচ্ছে বর্তমানে অধিকাংশ প্রেসক্রিপশন হয় কিন্তু কিনোসের উপরে। অ্যালেন কিনোস, আমরা যেহেতু খুব জনপ্রিয় একটা বই, তারপরে জিবি কিনোস, মানে জর্জ ভিলকাসের কিনোস, আরো অনেক মানে চিকিৎসকদের, ডাক্তারদের কিনোস আছে। কারণ হোমিওপ্যাথিতে বর্তমানে অধিকাংশ প্রেসক্রিপশন হয় কিন্তু কিনোস ভিত্তিক। তাহলে কিনোসটা মানে কি, এটা আমাদের বুঝতে হবে। কিনোস মানে হচ্ছে বেসড অন 1 or 2 স্ট্রাইকিং সিমটমস। এখানে একটা বা দুইটা স্ট্রাইকিং সিমটমস থাকবে তা নয়, 2 এর অধিক থাকতে পারে বা আরো বেশি থাকতে পারে। কিন্তু যদি একটা বা দুইটাও কিনোস থাকে স্ট্রংলি, তখনও কিন্তু আমরা কিনোস বেস প্রেসক্রিপশন করতে পারি। কখন পারি? যখন কোনো কেসে কোটাইটি অ্যাবসেন্স, যখন কোনো কেসে এসেন্স অ্যাবসেন্স, তখন আমরা তৃতীয় পর্যায়ে কিনোসের উপরে আমরা প্রেসক্রিপশন করতে পারবো। এখন কিনোস সম্পর্কে ধারণা দেওয়া উচিত, কিনোসটা কেমন হয়। কিনোস মূলত আমি জানি যে লক্ষণগুলো মেডিসিনের জন্য স্ট্রংলি কভার করে, এবং যে লক্ষণগুলো এই মেডিসিন ছাড়া অন্য মেডিসিনে খুব বেশি একটা নেই, অথবা যে রুব্রিক্সটি মাত্র 10 থেকে 12টি 15টি বা 2-3টি একটি মেডিসিন কভার করে, সেগুলো কিন্তু কিনোস। এমন কিছু কিনোস আছে যেখানে একটি মাত্র মেডিসিন সেখানে জড়িত, আর কোনো মেডিসিন এখানে নেই, এরকম লক্ষণ কিন্তু আছে। এমন কিছু কিনোস থাকে, এমন কিছু রুব্রিক্স থাকে যেখানে 5টি মেডিসিন থাকে। তো এই যে লক্ষণগুলো গুরুত্ব বেশি। যেমন এখানে দেখা যাচ্ছে ড্রাই মাউথ বা থার্স্টলেস, এখানে বলা হচ্ছে পালসেটিলা। লার্জ থার্স্ট, ড্রাই মিউকাস, তার জিহ্বা শুকনো এবং তার পিপাসা অনেক বেশি, সেটা অনেকক্ষণ পর পানি খাওয়া, এটা কিন্তু ডায়োনিয়ার কিনোস। যেমন ইন অ্যাকিউট স্টেট, জ্বরের ক্ষেত্রে তেমন লক্ষণ পাচ্ছি না, রোগীর জ্বর এটা কমন লক্ষণ, স্বাভাবিক, কিন্তু এটা স্পষ্ট আছে রোগী কিছু অনেকক্ষণ পর পর অনেক করে পানি খায়। তাহলে জ্বরের জন্য সেই মুহূর্তে ডায়োনিয়া প্রেসক্রিপশন করাটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক। তো ঠিক তেমনি প্রফিউজ স্যালাইভেশন, প্রফিউজ, আমি একটা কেস নিলাম, এই কেসে এই পেশেন্টের কোনো লক্ষণ পাচ্ছি না, কোনো টোটালিটি নেই, কোনো এসেন্স নেই, আমি কি পেলাম? প্রফিউজ স্যালাইভেশন ডিউরিং স্লিপ, একদম স্ট্রংলি স্পষ্টভাবে এটা আছে। এই একটি লক্ষণ উপর ভিত্তি করেও আপাত সময়ের জন্য তাকে আমরা মার্কসল দিতে পারি, এবং সেই ক্ষেত্রে যদি আরো কিছু লক্ষণ থাকে, যেমন ওটস এট নাইট, তার লক্ষণটা রাত্রে বৃদ্ধি পায়, এটাও মার্কসলের একটি কিনোস, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আরো নিশ্চিত হই
যদি আমরা আরেকটি কি নোটস পাই, এটা কেমন কি নোটস? অ্যাগ্রাভেশন বোথ এক্সট্রিম কোল্ড এন্ড এক্সট্রিম হিট। এই রোগীর সমস্যাগুলো অধিক ঠান্ডাতেও বাড়ে, অধিক গরমেও বাড়ে। আমরা যখন রোগীদেরকে জিজ্ঞেস করি আপনার রোগটা কখন বাড়ে, অথবা বলি আপনার কাছে কোন আবহাওয়াটা বেশি খারাপ লাগে, তখন তারা কিন্তু বলে আমার কাছে বেশি গরমও সহ্য হয় না, বেশি ঠান্ডাও সহ্য হয় না। তার মানে আমরা রুব্রিক্স নিব অ্যাগ্রাভেশন জেনারেটিস, হিট অ্যান্ড কোল্ড, অ্যাগ্রাভেশন বোথ, এরকম টাইপের। ওকে, আশা করি কিনোট সম্পর্কে আমার ধারণা চলে আসছে অলরেডি। আরেকটা বিষয় বলি, যেমন সিসিলি নামের একটি কিনোট আছে, সেটা হচ্ছে কেমন, যে রোগী বারবার হাত ধোয়, বারবার হাত ধোয়। ফ্যাস্টিডিয়াস এটা আর্সেনিকে অনেক বেশি, আর্সেনোসিনও আছে, কিন্তু সিক্রিটামের ফ্যাস্টিডিয়াসটা হচ্ছে অন্য লেভেলের। এরা মানে বারবার হাত ধোবে, বারবার বিছানাপত্র পরিষ্কার করবে, এটাকে সুপার গ্রেডে। যদি এরকম লক্ষণ পাওয়া যায় খুব স্ট্রংলি, তখন আমরা কিন্তু সিসিলিনাম প্রয়োগ করতে পারি। এরকম প্রতিটি মেডিসিনের অনেক অনেক কিনোটস থাকে। আমরা ওই লক্ষণগুলো, ওই রুব্রিক্সগুলোকে আমরা বেশি প্রাধান্য দিব যেই রুব্রিক্সগুলোতে 5-এর অধিক বা 10-এর কম মেডিসিন কভার করছে। এই মেডিসিনগুলোকে আমরা বেশি বেশি, মানে এই লক্ষণগুলোকে আমরা বেশি বেশি মুখস্থ রাখবো বা খেয়াল রাখবো, এগুলোকে বেশি প্রাধান্য দিব, কারণ এগুলা ওই মেডিসিনের কিনোটস। আশা করি কিনোট সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা চলে আসছে। তারপরে সেকেন্ড মানে পরবর্তী স্লাইড, পজেশন। পজেশন তো খুব বোঝা খুবই সহজ। পজেশন আমরা করব ওই যে যখন নো টোটালিটি, নো এসেন্স, নো কিনোটস, কোনো মেডিসিনের কিনোটস পাচ্ছি না, এসেন্স পাচ্ছি না, টোটালিটি তো দূরের কথা। সেক্ষেত্রে আমরা চিন্তা করি পেশেন্টের কারণ খুঁজি, কি কারণ থেকে এটা হলো। সেক্ষেত্রে আমরা প্রথমে খেয়াল করি যে রোগী কোনোদিন কোনো আঘাত পাচ্ছিল কিনা, আমরা আঘাতের হিস্টরি খুঁজি, আর্নিকা আছে কিনা, নেট্রাম সালফ আছে কিনা, নেট্রাম ফস আছে কিনা, না নেট্রাম ফস না, নেট্রাম সালফ, তার মাথায় আঘাত পেলে নেট্রাম সালফ। ওকে, যদি এরকম কোনো আঘাতের হিস্টরি পাই, তখন আমরা আর্নিকা, নেট্রাম সালফ আমরা চিন্তা করি। ইভেন আমরা খুঁজি কোনো প্যানিক অ্যাটাক, প্যানিক ফিয়ার আছে কিনা, তখন আমরা ওপিয়াম, অ্যাকোনাইট এগুলার চিন্তা করি। আমরা গ্রিফের ইতিহাস খুঁজি, কোনো গ্রিফ আছে কিনা, কোনো মেন্টাল শক আছে কিনা, তখন আমরা ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিড, নেট্রাম মিউর আমরা এগুলা খুঁজি। তারপরে হচ্ছে এই হলো অবস্থা, এগুলো মূলত পজেশন ভিত্তিক। তারপরে আফটার সাপ্রেশন রিডাকশন করে সমস্যাটা বাড়ছে, সালফার আসতে পারে। তারপরে পেটের সমস্যা যদি সাপ্রেশন হয়, মানে পেট সমস্যা না, একজিমা সাপ্রেশন হওয়ার পরে পেটের সমস্যা হয়, তখন আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করি। এভাবে এগুলা কিছুই পেলাম না, তখন আমরা রোগীর ফার্স্ট মানে ফ্যামিলি হিস্টরিতে কোন মায়াজম আছে, মায়াজম বলতে মানে কোনো গনোরিয়া ছিল কিনা, অথবা কারো কোনো ক্যান্সার ছিল কিনা, অথবা কারো কোনো টিবি ছিল কিনা, যক্ষা ছিল কিনা, তখন আমরা ওই বেস চিন্তা করে আমরা ওষুধ প্রয়োগ করি। এগুলো কেন দিয়ে আমরা সরিনাম দিই? যদি তার ফ্যামিলি হিস্ট্রিতে, তার ফার্স্ট হিস্ট্রিতে কোনো কি থাকে, সোরা থাকে অনেক বেশি। যদি তার ফ্যামিলি হিস্ট্রিতে টিবি থাকে, তখন আমরা তাকে টিরাম দিই। এগুলো নশর্স মেডিসিন। এক্ষেত্রে এগুলো আমাদের কেসকে ওপেন করে, মানে লক্ষণগুলোকে সে ক্লিয়ার করে। পরবর্তী প্রেসক্রিপশন দেখা যাবে পেশেন্ট আমাদেরকে কিছু কিনোটস দিচ্ছে। ওকে, আশা করি পজেশন সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার, এবং আমরা কখন মায়াজমকে ব্যবহার করব এটাও কিন্তু ক্লিয়ার। এবং মায়াজমকে আমরা তখনও ব্যবহার করতে পারি, আমরা একটা পেশেন্টকে এসেন্স অনুযায়ী ওষুধ দিলাম, অথবা কিনোটস
অনুযায়ী ওষুধ দিলাম অথবা টোটালিটি অনুযায়ী ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে পেশেন্ট ভালো হলো কিন্তু আবার রিল্যাক্স করলো, রোগটা আবার ফিরে আসলো, অথবা রোগটি ভালো হচ্ছে না, তখন কিন্তু আমরা তার মায়াজমেটিক কোনো অবস্থাগুলো আছে কিনা তখন আমরা ওটা বেস করে আমরা আবার ওই মায়াজম ভিত্তিক ওষুধ, মানে মায়াজম ভিত্তিক বলতে পজিশন ভিত্তিক ওষুধ দিই, তবে লক্ষণ থাকতে হবে মিনিমাম। তারপরে লাস্ট প্যাথোলজিক্যাল অর এসেনশিয়াল। এই প্যাথোলজিক্যাল অর এসেনশিয়াল এটা মানেটা কি? এটার মানে হচ্ছে যেই মানে বর্তমানে কিন্তু এই কেন্দ্রিক বেশি প্রেসক্রিপশন হয়, যারা আমরা তাৎক্ষণিক তড়িঘড়ি চিকিৎসা করি, একদিনে 30 জন 40 জন 80 জন রোগী দেখি আমরা, প্রচুর ভিড়, তারা কিন্তু আমরা এই সিস্টেমে ওষুধ দিই। কিন্তু এই সিস্টেমে ওষুধ আমরা কখন দিব? যখন আমার উপরের চারটি নেই তখন। এটাকে আমরা আগে করলে কিন্তু হবে না। এই এসেনশিয়াল মানে হচ্ছে আমরা জানি প্রতিটি মেডিসিনের কিছু বিশেষ অ্যাকশন থাকে রোগীর উপরে, যেমন রাস্ট্রক্স, ডায়োনিয়া, বাত রোগী, হাঁটু ব্যথা, এগুলাতে খুব ভালো কাজ করে। তো এই অনেক ডাক্তার আছি আমরা, ব্যথাটা কখন বাড়ে, এই চুপ থাকলে বেশি ভালো লাগে নাকি হাঁটলে? চুপ থাকলে ভালো লাগে, ওকে ডায়োনিয়া, হাঁটলে ভালো লাগে, ওকে রাস্ট্রক্স। আমরা এইভাবে কিন্তু প্রেসক্রিপশন করি, যদিও এটা ঠিক না, প্রথম দিকে এটা ঠিক না। তারপরে হচ্ছে মার্কসলের একটা বিষয় আছে, যদি কোনো পেশেন্টে আপনি কোনো লক্ষণ পাচ্ছেন না কিন্তু তার কানের ফুস যায়, কানের ফুস ব্যথা করে, তাহলেও কোনো কিছু না পাইলে তখন মার্কসল আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মার্কসলের প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন বা এসেনশিয়াল প্রেসক্রিপশন। এরপরে যেমন আমাদের ফোরার ক্ষেত্রে এখানে লেখা আছে অ্যাবসেস, হিপারসালফ, বোন ডিজিজ, সাইলেশিয়া, মানে এগুলা ওই ধরনের রোগের জন্য স্পেসিফিক কাজ করে। কিন্তু এখানে লেখা আছে in deep chronic structural disease focus on diagnostic and physical signs in deep chronic ওটা হচ্ছে পরের হিসাব। ওকে, তাহলে এখানে আমরা মেইনলি এসেনশিয়াল বেস আমরা প্রেসক্রিপশন কখন করব? যখন কোনো কিছু পাচ্ছি না, পেশেন্টের মধ্যে কোনো লক্ষণ নাই, তখন আমরা বিশেষ কিছু মেডিসিনের লক্ষণকে আমরা কাজে লাগাই। যেমন অ্যাড্রেনালিন একটা মেডিসিন আছে, ওটা হাই প্রেশার, কিডনি সমস্যা হলে ব্যবহার করি। নাক্স ভূমিকা, পেটের সমস্যা হলে অমূল্য ব্যবহার করা যায়। তার সেরিডোনিয়াম আর জন্ডিসের ক্ষেত্রে, এভাবে প্রত্যেকটা মেডিসিনের একটা বিশেষ ফাংশন থাকে, ওই ফাংশনগুলোতে ভালো কাজ করে। আর এই এসেনশিয়াল ভিত্তিক প্রেসক্রিপশন হয় ক্যান্সার রোগীদের ক্ষেত্রে, যাদের লেভেল অফ হেলথ খুবই একদম তলানিতে, তাদের কোনো লক্ষণ পাওয়া যায় না, তখন মূলত আমরা এই এসেন্স ভিত্তিক আমরা প্রেসক্রিপশন করি, সরি এসেন্স না, এসেনশিয়াল ভিত্তিক প্রেসক্রিপশন করি। তো আশা করি এটা হচ্ছে মোটামুটি আলোচনা মেইন পয়েন্ট। আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন রাখছি, আমাদের এই আলোচনাকে আরো বোধগম্য করবে। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন বলতে কি স্যার স্লাইডটি দেখতে পাচ্ছি না, স্লাইডটি দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। স্লাইডটা আমি স্লাইড থেকে চলে গেছি, এখন আমার যে এখন পেজটা আছে এটাকে দেখতে পাচ্ছেন বর্তমানে? আচ্ছা, ডক্টর মহিউদ্দিন ভাই। না স্যার পাচ্ছি না। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ হোমিওপ্যাথি। আমার স্ক্রিন শেয়ার দাও না ভাই, স্ক্রিন শেয়ার দেন। না ভাই দেখতে পাচ্ছি না। হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিলে দেখা যাবে।
এখন এখন কি দেখা যায়? না না না, আপনি কেটে আবার নতুন করে দেন, স্ক্রিন শেয়ারটা আবার নতুন করে দেন। ঠিক আছে। এগুলোর মতো কিছু উদাহরণ যে আমি দেখতেছি, স্টপ শেয়ারিং না, কন্টিনিউ, স্টার্ট নাও। এখন শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এখানে আমাদের কয়েকদিন আগে একটা ওয়েবিনার হয়েছিল এই স্ট্র্যাটেজির উপরে। সেখানে কিছু প্রশ্ন আমাদেরকে করা হয়েছিল, এই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম কোশ্চেন হচ্ছে, ইফ দ্য পজিশন ইজ ক্লিয়ার, ইফ দ্য পজিশন ইজ ক্লিয়ার we can straightway ignore the present symptoms and prescribe upon the strategy of possession even though the symptoms point to another remedy. True or false? মানে এখানে প্রশ্নটা হচ্ছে এরকম, যদি পজিশনটা ক্লিয়ার থাকে, মানে একটা রোগীর টেস্টিং করার পরে তার এই রোগের আমরা একটা ক্লিয়ার পজিশন পাইলাম, ক্লিয়ার পজিশন পাইলাম, ঠিক আছে, কিন্তু এই পেশেন্টের মধ্যে অন্য কোনো মেডিসিনের একটা বিশেষ কিছু কি নোটস আছে, ভালো ভালো কি নোটস আছে, সেক্ষেত্রে বলছে যে আমরা কি তখন এই কি নোটসটাকে ইগনোর করবো নাকি আমরা পজিশনকে আমরা এখানে ধরবো, কি করবো? কিনোটটাকে গুরুত্ব দেবো আগে, কিনোটের উপরে প্রেসক্রিপশন করব। কিনোট, ওকে ওকে, যারা আলোচনা শুনছেন তারা বলতে পারবেন। যদিও এখানে কিনোট পজিশন আছে, কিন্তু পজিশন থাকলেও যদি কিনোট থাকে আমরা পজিশনকে অবশ্যই প্রাধান্য দিব না, আমরা তখন কিনোটকে প্রাধান্য দিব। ওকে, গুড। তারপরে প্রশ্ন, the most probable strategy of prescribing for one-sided disease where there is paucity of general symptoms is, মানে এখানে বলা হচ্ছে যে ওয়ান সাইডেড ডিজিজের ক্ষেত্রে যেখানে লক্ষণগুলো অস্পষ্ট থাকে, পাওয়া যায় না, রোগীর কোনো কিছু পাওয়া যায় না, সেক্ষেত্রে স্ট্র্যাটেজি কি হবে? টোটালিটি, পজিশন নাকি এসেনশিয়াল? এসেনশিয়াল। এসেনশিয়াল, এসেনশিয়াল, ওকে। 3 নম্বর প্রশ্ন, the totality of symptoms clearly points to nectam muriaticum, but the patient is not reserved. What should be the mode of action? এখানে প্রশ্নটা হচ্ছে nectam mure অনেক সবকিছু কভার করছে, কিন্তু সে রিজার্ভ না, সে ওপেন মাইন্ডেড। যেহেতু nectam mure জানি সে রিজার্ভ পেশেন্ট, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো? প্রেসক্রাইব nectam muriaticum. Nectam muriaticum is a wrong remedy. We must wait for more symptoms to develop. কি হবে? প্রেসক্রাইব nectam muriaticum. Good, good. Prescribe nectam muriaticum. Right answer. 10 number question. A patient develops few clear symptoms after a very strong grief. The remedy that covers the symptoms is not mentioned in the rubric ailments from grief. On which strategy should we prescribe in this case? Strategy of possession, strategy of essential, strategy of keynotes. এখানে কি নোটস হবে? Keynotes. Right, keynotes. তারপরে হচ্ছে, the strategy of totality of symptoms is used for prescribing only in group A people who belong to the uppermost levels of health. State true or false? False. False. Okay. তারপরে patient is suffering from grasping headache which appeared after a head injury. Whenever there is a crisis of headache, the blood pressure is very high, adrenaline is prescribed after case analysis. What is the strategy used? Position. Strategy of Position, strategy of position. strategy of possession, strategy of pathology essential.
হ্যাঁ এটা হবে এসেনশিয়াল হবে, সি হবে, এসেনশিয়াল। এসেনশিয়াল। আমি আলোচনায় বলছিলাম যে অ্যাড্রেনালিনটা এর বিশেষ কার্যকারিতা এখানে। অ্যাড্রেনালিন, হ্যাঁ ইয়েস, অ্যাড্রেনালিন হলো এসেনশিয়াল পয়েন্ট। Last question. If the first prescription is based on strategy of totality, then the second prescription will always be based on a strategy of totality. Is it true or false? ফলস। ফলস। False. Okay. আশা করি আমার এখানে শেষ আলোচনা। এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আজকের আলোচনার উপর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জলিল ভাই বলেন। বিষয়টা হচ্ছে যে আমরা আসলে হোমিওপ্যাথিক একটা এই আর্ট অফ হিলিং, আমরা অর্গানো মেডিসিনের এই মূল ভিউটা হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমটা হচ্ছে আর্ট অফ হিলিং। তো এখানে আপনি একটা বলছিলেন যে মডার্ন মেডিকেল সায়েন্স, যেটা আসলে সায়েন্সের বিষয়টা যেটা আমরা জানি যে যেটা পরীক্ষা নিরীক্ষা এবং প্র্যাকটিক্যালি প্রমাণিত যেটা, সেটা আমরা আসলে আর্ট অফ হিলিং এর জন্য বলা হচ্ছে যে মূলত হচ্ছে যে আমাকে যদি আপনি 10 জন রোগী দেন, সেই রোগীগুলোকে আমি ট্রিটমেন্ট করার পরে রোগী 10 জনের মধ্যে 8 জন ভালো হচ্ছে। মেডিসিনের একটা কোয়ালিটি আমরা দেখতেছি, কিন্তু প্র্যাকটিক্যালি তো এটা আসলে মডার্ন মেডিকেল সায়েন্স বলা যায় না। এই বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন আর কি, যে মডার্ন মেডিকেল সায়েন্স এখনো আমাদের এটা ট্রাকিয়ান কণা যেটা নিয়ে গবেষণা চলতেছে, সেটাও এখনো প্র্যাকটিক্যালি প্রমাণিত না। যেমন আমরা জানি যে অণু থেকে পরমাণু, পরমাণু থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো ফিজিক্স প্রমাণ করছে, কিন্তু এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকেও ক্ষুদ্র কণা হচ্ছে ট্রাকিয়ান কণা, যেটা এখনো পরীক্ষা নিরীক্ষা চলতেছে, যেটা এখনো সায়েন্স ভিত্তিতে এখনো ট্রাকিয়ান কণা স্বীকার করে না। তো আমরা মনে হয় এটাকে আর্ট অফ হিলিং বলতে পারবো, এটাকে আমরা মডার্ন মেডিকেল সায়েন্স বলতে পারি না হোমিওপ্যাথিটাকে। এটাই আমার প্রশ্ন। আমি কি জি ডাক্তার প্রশ্ন মহিউদ্দিন। করবো? জি জি আপনি কি এই প্রশ্নের আনসারটা দিবেন? আমি উত্তর দিচ্ছি আমি আচ্ছা। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ডাক্তার শহীদুল্লাহ শিশির স্যার। উনি আমাদের ই লার্নিং কোর্সের অন্যতম সদস্য। তিনি এ সম্পর্কে ভালো বলতে পারবেন। তবে আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন সিস্টেম শুধুমাত্র সায়েন্স না, আমি বলবো এটা অ্যাডভান্স সায়েন্স। অ্যাডভান্স সায়েন্সটা সেই কারণে, এটা হচ্ছে বর্তমান বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে হোমিওপ্যাথিক মেডিসিনের যে ক্রিয়া বা কার্যকারিতা বা যে মূল যে অ্যাকশন, সেটা তারা ধরতে পারছে না, এটা হচ্ছে কথা। আর সংক্ষেপে বলবো আমি, আপনি যদি বিটুল কাছে www.bitulkar.com এখানে গিয়ে আপনি অনেকগুলো পেপার আছে, সেটাতে পড়েন, ভালো আইডিয়া পাবেন। আমি গ্রুপে কিছু লিঙ্ক দিব, কারণ আমি এখানে শর্ট টাইমে এই বিশাল কথাটি না বলার চাইতে আমি আপনাকে কিছু অথেন্টিক গ্রুপে কিছু লিঙ্ক দিব। আপনারা দয়া করে এই লিঙ্কগুলো পড়বেন, বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। আশা করি আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। ভাই ঠিক আছে, আমি বিতর্কাসের সায়েন্স অফ হোমিওপ্যাথি কোর্স, মলিকুলার সায়েন্স পড়ছি। আপনি যেটা বলতেছেন ঠিক আছে, মানে অবশ্যই এটা অ্যাডভান্স সায়েন্স, কিন্তু অ্যাডভান্স সায়েন্স বলতে যেটা আবিষ্কৃত হয়, যেটা আপনার মনে করেন পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়, কিন্তু আমরা এটাকে আপডেট বলতে পারি। কিন্তু আপডেট বলতে তো কোনো মেডিকেল লিগালি কোনো ব্যাখ্যা নাই, বুঝছেন? মূলত হচ্ছে যে আর্ট অফ হিলিং এর সেটা আপনার সায়েন্স থেকে আরো অ্যাডভান্স স্টেজ বলতে পারেন, কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স এখন আমাদের প্যাথিটাকে মডার্ন মেডিকেল সায়েন্স স্বীকার করছে না। আমি একটু ইন্টারফেয়ার করি প্লিজ। আমরা তো এখানে ক্লাস নিচ্ছি, এখানে বিতর্কের কোনো বিষয় নেই, বিতর্কে যাওয়া যাবে না। আব্দুল জলিল রাসেল, তুমি অনেক জানো, আশা করছি তুমি বিষয়টা জেনেই প্রশ্ন করতেছো, প্রশ্ন না করাই ভালো। এটা আমাদের আজকের আলোচনার টপিকসও না।
এখানে অনেকেই আছেন, আমরা গুরুত্বপূর্ণ আজকের টপিকসের উপরে প্রশ্নগুলো নিচ্ছি। জি, আমার কাছে মনে হয় যে ওই পর্যায়ে আমাদের ডাক্তার নাসিরউদ্দিন ভাই মৌলিক প্রশ্নগুলো আপনারা করবেন, বিতর্ক যাতে জন্ম না দেয় এবং দীর্ঘ সময় যাতে না লাগে। জি, ধন্যবাদ। জি, হোমিওপ্যাথি সায়েন্স না কি সায়েন্স না, এটা আমরা বিতর্কের বিষয়, এটা এখনো সমাধানযোগ্য না আসলে। তো এই পর্যায়ে আমাদের ডাক্তার নাসিরউদ্দিন ভাই বলছেন, ওনার কোশ্চেন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা সকলে কেমন আছেন? জি, হামিদুল ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যদিও ক্লাসে শেষের দিকে ঢুকছি আর কি। তো আমার একটা কোশ্চেন, সেটা হলো কজেশনের কথা আপনি একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে আমরা কিনোটসকে বেশি গুরুত্ব দিব না কজেশনকে বেশি গুরুত্ব দিব। যদি কিনোটস পাই তাহলে কিনোটসকেই গুরুত্ব দিব। ফর এক্সাম্পল, কোন একজন ব্যক্তি মাথায় আঘাত পেল, অথবা কোনো বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, অক্সিফোর্ডে আঘাত পাইলো। তো আঘাত পাওয়ার পর থেকেই দেখা যায় প্রায় তার খিচুড়ি হয়। এখন এই খিচুড়িটা মাথা থেকে শুরু হয় অথবা পায়ের একদম বৃদ্ধাঙ্গুল থেকে শুরু হয়। খিচুড়িটা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু হয়। এখন এই পায়ের যে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু হয় এটা হলো কিনোটস, আর কজেশন হচ্ছে অক্সিফোর্ডে ইনজুরি হয়েছে, এরপর থেকে তার অজ্ঞানতা। এখন কজেশনকে গুরুত্ব দেবো না কিনোটসকে গুরুত্ব দিব? আচ্ছা, এখানে একটু কথা বলি। ওকে, অনেক আমি একটু বলি। জি জি বলুন। এখানে যে প্রশ্নটা করা হয়েছে নাসিরউদ্দিন ভাই, মানে বিষয় হচ্ছে আজকে যিনি আলোচক ছিলেন তিনি আলোচনা করেছেন হলো জর্জ বেথুলকাস যে স্ট্র্যাটেজি আমাদের সাথে, মানে আমাদেরকে বলেছেন স্টুডেন্ট হিসেবে ওনাকে যারা ফলো করে তারা এই স্ট্র্যাটেজি ফলো করতে পারে। আর কজেশনটাকে অনেকেই কজেশনকে গুরুত্ব দিয়েছেন। আমরা যদি বোগারের কথা চিন্তা করি, বোগার কিন্তু সর্বপ্রথম বলছে কজেশনের কথা, তারপর বলছে মোডালিটির কথা। অনেকেই অনেকভাবে চিন্তা করছেন। যারা বিথুলকাসকে ফলো করতে চান বর্তমান সময়ে, বিথুলকাস এইভাবে বলেছেন, আপনি চাইলে এইভাবে প্রশ্ন করতে পারেন। মানে আপনি একটু মানে এখানে যেটা বলা হয়েছে আর কি কিনোটস, আপনি কিনোটসের উপরে গুরুত্ব দিতে পারেন, যেটা বিথুলকাস বলছে এবং সেটাই তার স্টুডেন্টদেরকে শেখাচ্ছে। এটাই আজকের স্পিকার শেয়ার করেছেন। বাট বোগার বলছে কজেশনের উপরে গুরুত্ব দিতে, তো সেটা আপনি চাইলে কজেশনের উপর গুরুত্ব দিতে পারেন। এটা মোটামুটি আমার কাছে মনে হয় এটা অ্যান্সার হয়ে গেছে, বা অ্যান্সার এরকমই না, তাহলে এটা কি কন্ট্রাডিক্টরি হলো না? এখানে কন্ট্রাডিক্টরি হতে পারে, কারণ হচ্ছে একজন একরকম কথা বলছেন, কন্ট্রাডিক্টরি হওয়াটা অস্বাভাবিক কিছু না। আপনি যাকে ফলো করতে চান সেটাই নিতে পারেন। আসসালামু আলাইকুম। আমি কি এটার উত্তর দিতে পারি? জি 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 আচ্ছা শুনেন, বিষয়টা হচ্ছে যে আপনি প্রশ্ন করছেন যে তার মাথায় আঘাত লাগছে, আঘাত লাগার পরে তার খিঁচুনি হয়, তাই তো? তাহলে এই বাচ্চাটার মাথায় আঘাত লাগার পরেই তার প্যাথোলজি ডেভেলপ করছে। প্যাথোলজি ডেভেলপ করার পরে আপনি যে কিনোটসগুলো পাচ্ছেন, সেই কিনোটস গুলো যদি একটা পার্টিকুলার মেডিসিনের যদি উল্লেখযোগ্য কিনোটস বেশি থাকে, একই সঙ্গে মনে করেন যে দুটো মেডিসিন আসলো, সাপোজ নেট্রামসল অথবা আর্নিকা, দুটো মেডিসিন আপনার মনে হচ্ছে যে এই দুটো মেডিসিন বোধহয় হতে পারে। এখন আপনি দেখলেন টেস্ট টেকিং করার পরে যে নেট্রামসালফের কিনোটস বেশি আসতেছে, অর্থাৎ 3টা বা 4টা কিনোটস বেশি পাওয়া গেছে। অর্থাৎ এই বাচ্চার জন্য এই মুহূর্তে ওই যে 4টা আমি কিনোটস বেশি পাইলাম, তার মানে হচ্ছে প্রেজেন্ট সিমটম বা টোটাল সিমটম, এই 4টা কিনোটসকে ইন্ডিকেশন করতেছে, বিধায় আমি এই মুহূর্তে তাকে নেট্রামসাল প্রেসক্রাইব করতেছি। এখন আপনার মনে হচ্ছে যে দুইটা মেডিসিনের তো পজিশন আছে, এখন পজিশন আঘাত পাওয়ার পরবর্তীতেই কিন্তু তার প্যাথোলজি ডেভেলপ করছে। যদি প্যাথোলজি ডেভেলপ না করতো তাহলে আমি শুধুমাত্র পজিশনের বেস করে যে তার মাথা আঘাত লাগছে, মাথা আঘাত লাগার পরে তার মাথা ব্যথা শুরু হয়েছে, তখন আমি তাকে ওইভাবে তার মেডিসিনটা প্রেসক্রাইব করতাম। এই হচ্ছে স্ট্র্যাটেজি। জি, সেটা আমি বুঝেছি, কিন্তু আমি আরেকটা লক্ষণ উল্লেখ করেছি একেবারে কি সিমটম এবং স্ট্রাইকিং সিমটম। সেটা হলো কি যে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে তার খিচুড়ি শুরু হয়, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে খিচুড়ি শুরু হয়। অক্সিফোর্ডে ইনজুরি হয়েছে, এখন এই অক্সিফোর্ডে ইনজুরি হওয়ার পরে কনভালশন দেখা দিল, বাট তার খিচুড়ির স্ট্রাইকিং সিমটম হচ্ছে একদম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু হয়। তাহলে এখন এটার গুরুত্ব দিব না কজেশনের গুরুত্ব দিব?
আচ্ছা, ওকে, এটারও মানে আনসারটা আসলে এইভাবে দেওয়া যেতে পারে। মানে আমি আসলে যতটুকু বুঝি বা আমরা যতটুকু ক্লাস করে যেটা বুঝেছি সেটা হলো, ধরেন আপনার কাছে আপনি বলতেছেন যে একটা পার্টিকুলার স্ট্রাইকিং সিম্পটম আপনি পেয়েছেন। এখন আপনি ওই বাচ্চার তো আপনি কেস টেকিং করবেন, করার পরে তো আপনার আরো সিম্পটম আপনার সামনে মানে আসবে। এখন শুধুমাত্র যদি আপনি ওই একটা সিম্পটমের উপর গুরুত্ব দিয়ে একটা মেডিসিন দেন, সেক্ষেত্রে তো হয়তো পার্শিয়ালি অ্যামুলেশন হতে পারে, ঠিক আছে? তার যে কাজ করবে না তেমন না, পার্শিয়াল অ্যামুলেশন হবে। তখন আপনি সেকেন্ড প্রেসক্রিপশনে গিয়ে আপনার ক্ষেত্রে হয়তো ওই রোগটাকে কিউর করা বা পুরোপুরি আরোগ্য করা হয়তো আপনাদের কঠিন হয়ে যাবে। সেই জন্য শুধুমাত্র ওয়ান পার্টিকুলার সিম্পটমকে আপনি গুরুত্ব দিয়ে ওই কজেশন বেস গিয়ে হয়তো মেডিসিন দিলে আপনার জন্য অসুবিধা হয়ে যাবে। জি, আমি একটু অ্যাড করতে চাই। মোহাম্মদ সামির হানিমান আমাদেরকে যেভাবে বলেছেন, অর্গাননের সম্ভবত 5 নম্বর সূত্র, এখানে ফান্ডামেন্টাল যে কজ আছে সেটা আলাদা, মেইনটেনিং কজ সেটা আলাদা। তো এখানে এক্সাইটিং বা মেইনটেনিং কজ বা ফান্ডামেন্টাল কজ ওই অনুসারে 5 নম্বর অ্যাফোরিজম অনুযায়ী অবশ্যই কজেশনকে বেশি প্রাধান্য দিতে বলেছে। ফর এক্সাম্পল, আপনি যে কথা বললেন যে শুধুমাত্র পায়ের থেকে কিছু নয়, এটা না, তার চোখ একবারে বিস্ফোরিত থাকে, তাকিয়ে থাকে, খিঁচুনি পিছন দিক মানে বাঁকা হতে থাকে ধনুকের মতো, এটাও একটা স্ট্রাইকিং সিম্পটম বা কিনোটস। বাট কজেশন ছিল তার অক্সিপিটাল আঘাত, অবশ্যই আঘাতকে প্রাধান্য দিতে বলেছে হানিম্যান। জি, আমি বিতর্কে যেতে চাই না। জি জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের হাত তুলেছেন আমাদের ডাক্তার ইমরান আলী ভাই, ওনাকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার এখানে নামটা আছে ইমান আলী, নট ইমরান। তো আমার আসলে আইডিটা ইমান আলী নামে, আমি ডাক্তার মোহাম্মদ ইমান আলী। তো ভালো লাগলো, এবং সবচেয়ে ভালো লাগলো NHDF এর ক্লাস আজকে আমি প্রথম দেখলাম। তো এখানে ডক্টর শহীদুল্লাহ শিশির ভাই, ডক্টর নাসির উদ্দিন ভাই, ওনাদের সাথে ফিজিক্যালি আমার কথা হয়তো হয়নি, কিন্তু অনলাইনে ওনাদের অনেক অ্যাক্টিভিটিস আমার নজরে পড়ে। তো আমি যেটা মনে করি, আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করলেন, উত্তর আসলো, আমি মনে করি এই জায়গাটা টোটালিটি অফ সিম্পটম আমাদেরকে দারুণ পথ দেখাতে পারে, এবং সেখানে মেন্টাল স্টেটটা খুবই ইম্পর্টেন্ট। তো এই দুটো কথা বললাম। নেক্সট আমার একটা জানার ইচ্ছা যে NHDF এর আজকে যে ক্লাসের নোটিশটা দেখলাম এবং যে ক্লাসটা হচ্ছে, এটা কি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে না কোনো শাখার উদ্যোগে? আর কেন্দ্রীয় কমিটির একটু স্ট্রাকচারটা, নাম একটু আমি জানতে চাই আর কি, একটু সংগঠনটি সম্পর্কে একটু অবগত হতে চাই, এই আর কি। থ্যাংক ইউ। জি, ডাক্তার হামিম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ডক্টর ইমান আলী, আপনি মোটামুটি পপুলার মানুষ। আমি আপনাকে যতটুকু জানি এবং চিনি, আপনি সম্ভবত মাইন্ড মানে মেথড বা মেন্টাল সিমটমসগুলোকে নিয়ে বেশি কাজ করেন। আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন তা হলো NHDF এর এখন পর্যন্ত পুরো বাংলাদেশে কমিটি শুধুমাত্র ঢাকা মহানগরী উত্তরের কমিটিটাই মানে অ্যাক্টিভ আছে আর কি। আর শুধু ঢাকা মহানগরী দক্ষিণ বা ঢাকা সিটি সাউথের যে কমিটিটা ওটা হয়েছে, বাট অ্যাক্টিভিটি ওই রকম নেই। তো আমরা মোটামুটি ঢাকা সিটি নর্থের যে কমিটিটা এটাই ফার্স্ট হয়েছে, এটা দিয়েই আমরা আমাদের ন্যাশনাল কাজগুলো করছি এই। আর সেন্ট্রালি আমাদের কমিটি এখনও হয় নাই। সেন্ট্রালি কমিটি হলে হয়তো আমাদের প্রত্যেকটা শাখায় নোটিশ যাবে, নোটিশ গেলে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা ডিভিশনাল কমিটি বা আদার্স বিষয়গুলো আমরা করব। এ হলো বিষয়। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর হামিম উদ্দিন ভাই। এখান থেকে মাস তিনেক আগে আমরা আসলে NHDF এর উদ্যোগে খুলনাতে বেশ কয়েকটা মিটিং করেছিলাম। এইখানে আমাদের খুলনা মহানগরের যিনি পেশাজীবী দায়িত্বে আছেন, ইঞ্জিনিয়ার আলমগীর ভাই, ওনাকে একটা প্রোগ্রামে আমরা ইনভাইট করেছিলাম। তো উনি কিন্তু আসলে আমাদের প্রোগ্রামে আসছিলেন, এসে আমাদের NHDF এর একটা শাখা গঠন করে দিয়ে দিলেন খুলনাতে। তো আমরা বেশ শাখার কার্যক্রম নিয়ে
প্রোগ্রাম করতেছিলাম, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিয়মিত আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলাম। তো তখন আমার ইচ্ছা ছিল যে আসলে কেন্দ্রীয় কমিটি নিয়ে তো একটু চিন্তা করা উচিত, কারা দায়িত্বে আছেন। খোঁজ খবর নিতে যেটা দেখলাম যে কেন্দ্রীয় কমিটি নাই। পরে হাবিবুর রহমান ভাই, এই যে দক্ষিণ খানের, ওনার সাথে আমাদের কথা হলো। তো উনি প্রথমে বললেন কিন্তু যে উত্তরে কমিটি হয়ে গেছে, ওই কমিটি এখন সেন্ট্রাল কমিটি হিসেবে কাজ করছে। পরে দেখলাম যে আতাহার ভাই আর কারা কারা যেন একটা কমিটি করলেন, এই 2-3 দিন আগে সংগ্রাম পত্রিকার মাধ্যমে অনলাইনে দেখলাম। তো ওইটা নিয়ে কিন্তু ওনার সাথে আমি আবার কথা বললাম যে ভাই দক্ষিণ তো কমিটি হয়ে গেছে। তো উনি আসলে ওইটাকে খুব একটা গুরুত্ব দিলেন না এবং কিছু পজিশন বললেন, কিছু প্রবলেম বললেন। আমি ওইটা আচ্ছা, ইমান আলী ভাই, বলছি না। ইমান আলী ভাই, জি। ডক্টর ইমান আলী ভাই, আমি একটু ইন্টারফেয়ার জি। করি, সরি। এই বিষয়টা আমাদের এটা নিয়ে আমার আর জাস্ট 1 মিনিট বাকি আছে। আচ্ছা, এর পরে কিন্তু আমরা আমাদের কার্যক্রমটা আর আগাই নিয়ে যাইনি, কারণ আগাই নিয়ে যাওয়াটা আমাদের ঠিক হবে না। এখানে হয়তো আদবের বরখেলাপ হতে পারে, সাংগঠনিক কোনো ব্যক্তায় ঘটতে পারে। তো আমরা কিন্তু আসলে NHDF নিয়ে খুবই উৎসুক। আপনারা সেন্ট্রাল কমিটির আপনাদের যে প্রবলেমগুলো, সেগুলোর অনেকগুলো ইনফরমেশন আমাদের কাছে আসছে। তো আমরা খুলনার বেশ কয়েকজন ডাক্তার আছি, আমরা কিন্তু খুবই আগ্রহী, সেন্ট্রাল কমিটিকে আমরা হেল্প করতে চাই। তো এই আর কি, মানে যে শুকরিয়া আপনাকে। যেহেতু সেন্ট্রাল কমিটি নাই, এই জন্য আমরা আপাতত ইনঅ্যাক্টিভ অবস্থায় আছি। আচ্ছা, তবে ঠিক আছে। আমাদেরকে কিন্তু 19 তারিখের ব্যাপারে একটা মেসেজ দিয়েছেন উনি, যে আপনারা খুলনা এলাকা থেকে একটা ব্যানার নিয়ে আসেন আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি, welcome। তো বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের দায়িত্বশীল যারা আছে তাদের সাথে কথা বলবো। তো আমার মনে হয় কোশ্চেন অ্যান্সার পর্বটাই চলুক, আমাদের এখনো শেষ হয়নি। যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। মানে আমাদের আলোচনার উপর কোনো কোশ্চেন আছে কিনা, আলোচনার উপর বাইরে কোশ্চেন না করার অনুরোধ থাকলো আর কি। সম্ভবত আর কোশ্চেন নেই, আমরা এখানে শেষ করছি। আমাকে একটু ফিনিশিং করতে দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডাক্তার মহিউদ্দিন ভাই শেষ করেন। আমি বলি, আমি যে আলোচনাটা করছি সেটা হচ্ছে সম্পূর্ণ ভিদুল কাসের গবেষণা। ওনার প্রায় 3 লক্ষ কেসের অ্যানালাইসিস করে উনি এই তথ্যে তিনি উপনীত হয়েছেন। তো এখানে যে এই ভিত্তিকে প্রেসক্রিপশন করতেই হবে এমন কিন্তু এটা মানে বাধ্যবাধকতা নেই। এটা একটি কৌশল মাত্র, এটা একটি সিস্টেম মাত্র। আপনি যে কোনো উপায় করতে পারেন, যেভাবে আপনি রোগী দেখতে পারেন। হ্যাঁ, এই জন্য এগুলা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নেই। কখনো কখনো দেখা যায় কি নোটস থাকে, সেক্ষেত্রে কজেশনকে গুরুত্ব দিতে হয়। আবার এটা ডিপেন্ড করতেছে আপনার গ্রেডিং অফ সিমটমস এর উপরে। কেমন সেটা গ্রেডিংটা আমি একটু শেষ করে দিই, লাস্ট কথা। আগামী ক্লাসে হয়তো আমরা গ্রেডিং নিয়ে ক্লাস করবো, মানে আমি আলোচনা করবো আর কি ভিতরের কাছে থিওরির উপরে। ধরুন একটা পেশেন্ট একটা মেডিসিনের মধ্যে, মানে একটা পেশেন্টের কেসে একটি মেডিসিনের 5টি কি নোটস আছে, প্রত্যেকটা কি নোটসের গ্রেডিং 1, জাস্ট 1, কিন্তু সেখানে কজেশনটা স্ট্রং, সেখানে সেই ফার্স্ট গ্রেডে আছে, কজেশন ফার্স্ট গ্রেড। সেক্ষেত্রে কিন্তু কি নোট প্রাধান্য পাবে না, সেক্ষেত্রে প্রাধান্য পাবে কজেশন। তো আশা করি আগামী ক্লাসে এই যে স্ট্র্যাটেজি অফ প্রেসক্রিপশন আর গ্রেডিং অফ সিমটমস, এই দুটো সমন্বয় করে কথা বললে আপনাদের অনেকের এই ধারণাটা ক্লিয়ার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জি হামিম ভাই, আপনি কথা বলে শেষ করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মোটামুটি আজকের মেইন বিষয়টাই ছিল জর্জ বিথলকাস তিনি গবেষণা করে যে জিনিসটা আমাদের কাছে থ্রো করছেন সেটা সম্পর্কে আজকের যিনি আলোচক তিনি শুরুই করেছেন, ওইভাবে করেই আমরা এই স্ট্র্যাটেজি অফ প্রেসক্রিপশনের বিষয়ে মোটামুটি আমরা যাদেরকে ফলো করি, যারা মানে হু আর দ্য লিডার অফ হোমিওপ্যাথি, বিশেষ করে আমাদের হ্যানিম্যানের
বক্তব্য আছে, ক্যান্টের বক্তব্য আছে, বোগারের বক্তব্য, বনিং হোসেনের বক্তব্য, সবারই কিন্তু বক্তব্য আছে। আমরা মোটামুটি যারা এখানে সিনিয়র আছেন, আমাদের বিশেষ করে ডক্টর নাসির স্যার সহ আমাদের এখানে শিশির আছে, আমার বন্ধু শিশির, লেকচারার সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আব্দুল জলিল রাসেল সহ যারা আছেন, এবং সিনিয়র অনেকেই আছেন, আমি হয়তো সবার নাম বলি নাই, বিষয়গুলো আমরা অনেকেই জানি। তো তারপরেও সবাই নতুন কোনো মানে স্ট্র্যাটেজি, সবাই চায় যে নতুনকে মানে গ্রহণ করে নিতে। এখানে আমার কাছে একটা বিষয় ভালো লেগেছে যে জর্জ বেথলকাস মোটামুটি তার চিন্তা চেতনা গবেষণা থেকে তিনি একটা চেইন অফ স্ট্রাকচার তিনি ঠিক করেছেন প্রেসক্রিপশনের বিষয়ে আর কি, চেইন অফ স্ট্র্যাটেজি, যে এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা। এটা ভালোই হলো, আমরা চাইলে এটা ফলো করতে পারি, এবং এটা আমাদের জন্য আমি মনে করি অবশ্যই হেল্পফুল হবে আমাদের আজকের এই ক্লাস। তো এতটুকুই ছিল আজকের কথা। আমরা মোটামুটি রাত অনেক হয়ে গিয়েছে, আমরা এখানে আজকে শেষ করতে চাই। যদি আমরা এই স্ট্র্যাটেজি অফ প্রেসক্রিপশনটা আমাদের আরও কন্টিনিউ হবে, আরও ক্লাস হবে এটার উপরে। আমি যিনি আজকের আলোচক ছিলেন ডক্টর মহিউদ্দিন, আমাদের ছোট ভাই, এবং যিনি সঞ্চালক ছিলেন ডক্টর শাহপরান, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। হামিম ভাই কিছু বলতে চাই মনে হয়। ন্যাশনাল জি ডক্টর মোহাম্মদ আবু হানিফ, আমি একটু শেষ করি, তারপর আমার কথা শেষে আবু হানিফ ভাইয়ের কথা শেষে আমরা শেষ করে দেব। তো যারা আছেন, আবু হানিফ ভাই আছেন, তো সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের যে কার্যক্রম, আমরা বিশেষ করে প্রত্যেক সপ্তাহের শুক্রবার এবং মঙ্গলবার রাত 10টা থেকে 11টা আমাদের যে ক্লাস হয়, আপনারা সবাই আমাদের ক্লাসে নিয়মিত যুক্ত হবেন। এবং আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামী 11 তারিখ সম্ভবত শুক্রবারে। ওই দিনের আমাদের ক্লাসের আলোচক হচ্ছেন মোটামুটি সকলের কাছেই খুবই গ্রহণযোগ্য এবং মোস্ট সিনিয়র, এবং যিনি অ্যাকর্ডিং টু রুলস অ্যান্ড রেগুলেশন অফ হোমিওপ্যাথি মেনটেন করে তিনি চিকিৎসা করেন। আমরা সঠিক হোমিওপ্যাথিক স্ট্র্যাটেজি তার কাছ থেকেও জানতে পারবো। তিনি আমাদের মোস্ট সিনিয়র কলকাতার ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। ওনার প্রায় দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে উনি আলোচনা করবেন হচ্ছে ভ্যালিয়েশন, সাপারেশন অ্যান্ড কিউর। আমরা চেষ্টা করছি যে প্রত্যেক মাসের ক্লাসগুলোর মধ্যে অন্তত অর্গানন এবং মেট্রামেডিকা এই দুইটাকে প্রাধান্য দিয়ে, এবং পাশাপাশি প্র্যাকটিস অফ মেডিসিনের একটা অথবা দুইটা ক্লাস রেখে আমরা সামনে এগিয়ে যেতে আমরা আশা করছি। এই যাত্রায় আপনারা সবাই আমাদের সঙ্গে হবেন। এতটুকু বলে আমার কথা শেষ করছি। ডক্টর মোহাম্মদ আবু হানিফ মাহমুদ আমাদের নিয়মিত ক্লাস নেন, এই মাসেও তার একটা ক্লাস আছে। আমি আবু হানিফ মাহমুদ ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু কারেকশন করা যাবে না, জাস্ট দৃষ্টিভঙ্গির বিষয় বলবো। প্রথমত আমাদের শ্রদ্ধেয় ইমান আলী ভাই আমার শিক্ষক। ইমান আলী ভাইকে বলবো যে এনএইচডিএফ এর কর্মকাণ্ড স্থগিত বা নিষ্ক্রিয় করা যাবে না। আর পত্রিকায় যে একটা রিপোর্ট দেখেছেন, এটা তথ্যগত কিছু মিস্টেক হয়েছে, তো পরবর্তীতে এটা কারেকশন হবে। তো তৃতীয়ত হলো যে প্রত্যেকটা বিভাগে এবং ডিস্ট্রিক্টে মূল সংগঠনের সাথে পেশাজীবীদের শাখা গঠন করার জন্য ওই স্থানীয় সংগঠন দায়িত্বে। পরবর্তীতে আমাদের এটা কেন্দ্রীয় কমিটি হবে, তাও স্থানীয় বা মূল সংগঠনের ছত্রছায়ায় বা তাদের তত্ত্বাবধানে। সেক্ষেত্রে আপনারা খুলনা মহানগরীর আন্ডারেই পেশাজীবী হিসাবে সক্রিয় থাকুন, এটা আমার কথা। তৃতীয় কথা হলো, যে ভাই আজকে তেলাওয়াত করেছেন, কথাটা ওপেনলি বললে কেউ মন খারাপ হয়ে যেতে পারে, তেলাওয়াতকারী ভাই, কিন্তু মন খারাপ না, এটা জাস্ট কারেকশন। ভুল হয়েছে যে তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, এটা ছুটে গেছে, এটা খেয়াল রাখতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে, আজকে যে ভাই ক্লাস নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমরা এখানে যারা শিক্ষার্থী, আমাদের উপযোগী করার জন্য আরো নরমাল ওয়েতে আলোচনা আনলে ভালো হয়।
এই আলোচনাটা অনেক হাই থটে, আমাদেরকে আরো নিচে নেমে আরো সহজভাবে শিখান, তাহলে নতুনরা উপকৃত হবে। আপনার আলোচনা অনেক হাই থটের, এত হাই থট তো আমিও নিতে পারতেছিলাম না। তো পরবর্তীতে যে আলোচনাগুলো এই টপিকস কন্টিনিউ করবেন, আমার মনে হয় সহজ করা দরকার, সহজ করতে হবে। যেহেতু হোমিওপ্যাথিক এই বিজ্ঞানটা, এটাকে একটা আর্ট অফ বিজ্ঞান, বিজ্ঞানের যেরকম স্থায়িত্ব নেই তেমনি ভাবে আমাদের কোনো স্থায়িত্ব নেই। এখানে অনেকগুলো পদ্ধতি, যেমন ইমান আলী ভাই একটা পদ্ধতির কথা বলেছেন, আমি একটা পদ্ধতি আপনাদেরকে মাঝে মাঝে শোনাই, নাসির ভাই একটা পদ্ধতি করে, ফারুকি ভাই একটা পদ্ধতি, সবগুলোই হোমিওপ্যাথি। তো এখান থেকে আমাদেরকে শিখতে হবে যেটা অতি সহজ, মানুষের সাথে মিশে গিয়ে মানুষকে বোঝা। হাই থটে গেলে এটা আপনারা যারা আগামীতে পিএইচডি করবেন, এমফিল করবেন, আপনাদের জন্য দরকার, কিন্তু আমাদের জন্য আরো নর্মাল ওয়েতে শিক্ষা দিলে মনে হয় আমরা উপকৃত বেশি হব। তো আমার এই কথাগুলো যেটুক আপনাদের গ্রহণীয় ওটুক গ্রহণ করবেন, আর যেটা দেখবেন যে দোষণীয় ওটাকে ছেড়ে দিবেন। এই কথা বলছি, আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের ডাক্তার আবু হানিফ ভাইকে। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ক্লাসগুলা যতটুকু সহজ করা সম্ভব হয় সহজ করবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।